আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভিদিবা। ইসরায়েল ও হামাসের মধ্যে 11 দিনের যুদ্ধের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার পর হাজার হাজার ফিলিস্তিনি উচ্ছ্বাসে নেমে আসে গাজা, জেরুজালেম ও পশ্চিম তীরের রাস্তায়। মসজিদের মাইক থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনিদের বিজয়ের ঘোষণা দেওয়া হয়। পতাকা হাতে উল্লসিত ফিলিস্তিনিরা বিজয়ের ভি চিহ্ন দেখিয়ে স্লোগান দিতে থাকে। এই যুদ্ধে ইসরায়েলও বিজয় দাবি করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তজ দাবি করেছেন ইসরায়েল সামরিকভাবে যুদ্ধে জয়ী হয়েছে। আসলে এই যুদ্ধে কে বিজয়ী হলো, আজ জানাবো সেই বিশ্লেষণ। প্রতিবেদনটি তৈরি করেছেন মেহেদী হাসান। 11 দিনের যুদ্ধে ইসরায়েল ও হামাস উভয় পক্ষ নিজেদের বিজয়ের দাবি ঘোষণা করে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে সামরিক বিশ্লেষকরা বলছেন প্রাথমিকভাবে হামাসই এই যুদ্ধে বিজয়ী হয়েছে। এমনকি ইসরায়েলের গণমাধ্যমেও এমন বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলি যুদ্ধবিরতির ঘোষণা ফিলিস্তিনিদের বিজয় এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পরাজয়। ইসরায়েলের প্রভাবশালী সংবাদপত্র হারেজ এর প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল পরিষ্কারভাবে নিজেদের বিজয় ঘোষণা করতে পারছে না, বরং তারা হামাসকে প্রতিরোধ করেছে মাত্র। হামাসের ব্যাপক হামলা ঠেকাতে ব্যর্থ হয়ে ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছে। বিশ্লেষকদের মতে এটা ইসরায়েলের জন্য পরাজয় ছাড়া আর কিছুই নয়। এই যুদ্ধে ইসরায়েলের লক্ষ্য ছিল হামাস যাতে ভবিষ্যতে ইসরায়েলে হামলা চালাতে না পারে সেজন্য তাদের অক্ষম করা। কিন্তু হামাস জানিয়েছে তাদের হাত এখনো ট্রিগারে রাখা আছে। ইসরায়েল যদি ফিলিস্তিনিদের প্রতি বর্বরতা বন্ধ না করে তাহলে আবারও এ ধরনের যুদ্ধ হবে। তাদের হাতে মজুদ সব রকেট তারা ব্যবহারও করেননি। ফলে হামাস ভবিষ্যতের ইসরায়েলের জন্য আরও বড় ধরনের হুমকি হিসেবে আবির্ভূত হতে পারে। ইসরায়েলের ভবিষ্যৎ নিরাপত্তা আরও শঙ্কার মুখে পড়তে পারে। বিশ্লেষকদের মতে অতীতের প্রতিটি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ ভবিষ্যতে আরেকটি যুদ্ধের বীজ বপন করেছে। সর্বশেষ যুদ্ধ ভবিষ্যৎ যুদ্ধের পথ রচনা করেছে। এই যুদ্ধে বিশ্বের কাছে প্রকাশ হয়ে পড়েছে ইসরায়েলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সংঘাত আর বিভেদ। আগামী দিনে এই সংঘাত বিভেদ আরও বাড়তে পারে। হারেজের প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহু ইসরায়েলকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন। এই যুদ্ধ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য একটি বড় আঘাত। যুদ্ধের কারণে তার জনপ্রিয়তা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। অপরদিকে বেড়েছে হামাস ও ফিলিস্তিনিদের ঐক্য, সংহতি ও প্রতিরোধ ক্ষমতা আর মনোবল। ইসরায়েলি পলিটিক্যাল সিকিউরিটি ক্যাবিনেট বলেছে তারা সর্বসম্মতভাবে যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে। তবে যুদ্ধবিরতি শুরু হলেও তা কতদিন টিকবে তা নিয়ে সন্দিহান হামাস। হামাসের কাউন্সিল অন ইন্টারন্যাশনাল রিলেশনসের বাসেম নাইম বলেছেন জেরুজালেমে ইসরায়েল আগ্রাসন আর নির্যাতন বন্ধ না করলে এবং ফিলিস্তিনিদের প্রতি ন্যায় বিচার না করা হলে যুদ্ধবিরতি বজায় থাকবে না। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে, অন্যথায় তাদের হাত এখনও ট্রিগারে রাখা আছে। হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য ইজ্জত আল রাশিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন এটা সত্য যে যুদ্ধ বন্ধ হলো, কিন্তু নেতানিয়াহু এবং সমগ্র বিশ্বের জানা উচিত যে আমাদের হাত এখনও ট্রিগারে রাখা আছে আর আমাদের প্রতিরোধ ক্ষমতা ক্রমেই বৃদ্ধি পাবে। রাশেক বলেন ইসরায়েলকে আল আকসা মসজিদের দখল ছাড়তে হবে, পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ বন্ধ করতে হবে, এটা রেড লাইন। তিনি বলেন এবারের যুদ্ধকে আগের যুদ্ধ ও যুদ্ধবিরতির মতো বিবেচনা করা যাবে না। আমাদের পেছনে ফিলিস্তিনিরা রয়েছে এবং তারা জানে তাদের এই প্রতিরোধ আন্দোলনই ফিলিস্তিন এবং পবিত্র ভূমিকে মুক্ত করতে পারে। হামাসের একজন সিনিয়র নেতা বিবিসিকে জানিয়েছেন ইসরায়েল শেখ জারা এবং আল আকসা মসজিদ থেকে হাত গুটিয়ে নেওয়ার ওয়াদা করেছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এ ধরনের কোনো সম্মতির কথা অস্বীকার করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এবং হামাস উভয় পক্ষ এই যুদ্ধ নিয়ে প্রচণ্ড আন্তর্জাতিক চাপের মুখে পড়ে এবং যুদ্ধবিরতিতে সম্মত হতে বাধ্য হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন নেতানিয়াহুকে ফোন করেন এবং ওই দিনই তিনি যুদ্ধ বন্ধ করতে বলেন। যুদ্ধবিরতির লক্ষ্যে মিশর, কাতার এবং জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 11 দিনের যুদ্ধে ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট, রাজনৈতিক বিভেদ আর দ্বন্দ্ব বিশ্ববাসীর সামনে প্রকাশিত হয়েছে। অপরদিকে হামাসের প্রতিরোধ ক্ষমতা, শক্তি প্রমাণিত হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে। তাদের রকেট প্রযুক্তির ব্যাপক উন্নতির ফলে ইসরায়েলের বহুল আলোচিত আয়রন ডোম মিসাইল সিস্টেম ভবিষ্যতে অকার্যকর হওয়ার পথে। ক্ষুদ্র দেশ ইসরায়েলের জনসংখ্যা 93 লাখ। ইসরায়েল ঘোষিতভাবে একটি ইহুদি রাষ্ট্র, কিন্তু মোটা দাগে এই ধর্মীয় গোষ্ঠীটি 1 ডজনেরও বেশি ইস্যুতে বিভক্ত। ইসরায়েলিরা বিভক্ত তাদের রাজনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, ধর্ম এবং বিভিন্ন জাতিগোষ্ঠীতে। এই যুদ্ধের কারণে দেশটিতে রাজনৈতিক বিরোধ, দলাদলি আরও তিক্ত আকার ধারণ করেছে। এর জন্য তারা দায়ী করছে নেতানিয়াহুকে। ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক আকিভা এলদার আল জাজিরাকে বলেছে, ফিলিস্তিনিদের বিভক্ত করার নেতানিয়াহু সরকারের কৌশল ব্যর্থ হয়েছে। গাজা, পশ্চিম তীর এবং ইসরায়েলে ফিলিস্তিনিদের বিভক্ত করার কৌশল নিয়েছিল ইসরায়েল সরকার, কিন্তু তা ব্যর্থ হয়েছে। উল্টো ইসরায়েলের বিভক্তি প্রকাশ্যে উঠে এসেছে। ইসরায়েলে বসবাসকারী ইসরায়েলি এবং আরবদের মধ্যে বিভেদ কমে এসেছে বলে মনে করা হতো, কিন্তু এই যুদ্ধের মাধ্যমে দেখা গেল ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠ ইহুদি এবং সংখ্যালঘু আরবদের মধ্যে কোনো যুদ্ধবিরতি নেই, তাদের বিভেদ অব্যাহত রয়েছে। অপরদিকে নেতানিয়াহু তার কট্টর শরিকদের সমর্থন হারাতে পারেন, কারণ তারা যুদ্ধবিরতির বিরুদ্ধে। এটা স্পষ্ট যে ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছে। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজার প্রাণকেন্দ্রে নির্বিচার বোমা হামলা করে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন কট্টর ইহুদিপন্থী হওয়া সত্ত্বেও তিনি নেতানিয়াহুকে সরাসরি যুদ্ধ বন্ধের চাপ দিয়েছেন। এর কারণ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও যুদ্ধ বন্ধের জন্য চাপ বাড়ছিল। যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল ইসরায়েলের যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের দাবি তোলা হয়। জাতিসংঘ সাধারণ সভার ভাষণে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, দুনিয়ায় যদি কোথাও কোনো নরক থেকে থাকে তা হলো গাজার শিশুদের জীবন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী সিনেটর বার্নি স্যান্ডার্স ইসরায়েলের কাছ থেকে $735 মিলিয়ন অস্ত্র বিক্রি বন্ধের প্রস্তাব পেশ করেন। এক টুইট বার্তায় স্যান্ডার্স বলেন, যুক্তরাষ্ট্রের তৈরি বোমায় গাজায় ধ্বংসযজ্ঞ চলছে, নারী ও শিশুরা নিহত হচ্ছে। এ অবস্থায় অন্তত কংগ্রেশনাল ডিবেট ছাড়া ইসরায়েলের কাছে আরও অস্ত্র বিক্রি করা যাবে না। স্যান্ডার্সের এই টুইট বার্তা ওয়াশিংটন পোস্ট সহ সকল গুরুত্বপূর্ণ গণমাধ্যমে প্রকাশিত হয়। এবারের যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পররাষ্ট্রনীতির তালিকায় 1 নম্বরে নিয়ে আসতে বাধ্য হয়েছে। পুরো ইউরোপ ও এশিয়া জুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। অতীতে কখনো দুনিয়া জুড়ে এত তীব্র ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়নি। এসব বিক্ষোভে শুধু আরব মুসলিমরা অংশ নেয়নি, পশ্চিমা বিশ্বের নাগরিকরাও অংশ নিয়েছে। ইসরায়েলের ঘৃণাবাদী নীতির তীব্র সমালোচনা করেছেন। ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্রের দাবি আরও জোরালো হয়েছে। এ ধরনের বিক্ষোভ পশ্চিমা দেশগুলোর পুরোপুরি উপেক্ষা করা সম্ভব ছিল না। পশ্চিমা বিশ্বে যে ইসরায়েলের জনসমর্থন কমেছে সেটি এবার অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছে। যুদ্ধ বন্ধের জন্য ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপের সাথে ছিল অভ্যন্তরীণ চাপ। হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় ইসরায়েল ব্যাপক ক্ষতির মুখে পড়ে, অস্থিতিশীল হয়ে পড়ে দেশের অর্থনীতি। ইসরায়েলের রাজধানী তেল আবিব পর্যন্ত হামাসের রকেট হামলার শিকার হওয়ায় নেতানিয়াহু বিরোধী জনমত তীব্র আকার ধারণ করতে থাকে। যুদ্ধের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ নিয়ে প্রশ্ন দেখা দেয়। হামাসের রকেট ঠেকাতে একটি আয়রন ডোম মিসাইলের খরচ $40,000 থেকে $1 লাখ পর্যন্ত। হামাসের হাজার হাজার রকেট হামলা ঠেকাতে ইসরায়েলকে ছুটতে হয়েছে ব্যয়বহুল হাজার হাজার আয়রন ডোম মিসাইল।
ইসরায়েল স্বীকার করেছে হামাস কমপক্ষে 4000 রকেট ছুড়েছে ইসরায়েলে। হামাসের পক্ষ থেকে ইসরায়েলি হামলায় গাজায় 232 জন নিহতের কথা স্বীকার করা হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে 12 জন ইসরায়েলি নিহতের কথা বলা হয়েছে। এর মধ্যে একজন ভারতীয় ও 2 জন থাই নাগরিক রয়েছেন। বিদেশি নাগরিক নিহত হওয়ায় দেশটিতে বিদেশি শ্রমিক ও পর্যটকদের উপর বিরূপ প্রভাব পড়বে। যুদ্ধের সময় ইসরায়েলি বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে আরব ইসরায়েল দাঙ্গা। হামলা চলে আরব ইসরায়েল মিশ্র বিভিন্ন বসতি এলাকায়, যা ছিল দেশটির ভেতরে অস্থিরতার প্রকাশ। 2008 সালের পর থেকে এটা নিয়ে চতুর্থ বড় যুদ্ধ ইসরায়েল ফিলিস্তিনিদের মধ্যে। হারেতসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল হামাসকে প্রতিরোধ করলেও হামাসের বিরুদ্ধে পরিষ্কার বিজয় ঘোষণা করতে পারছে না। এই যুদ্ধের কারণে ইসরায়েলিদের জীবনযাত্রার ব্যয় বাড়বে। নতুন প্রতিরক্ষা কৌশল গ্রহণ করতে হবে। যুদ্ধের ক্ষতি কাটাতে ব্যয় করতে হবে বিলিয়ন বিলিয়ন ডলার। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।